আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক চেয়ারম্যান এই তথ্য জানান। এদিকে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। আজিজ আহমেদ এক সময়ের মহাপরাক্রমশালী জেনারেল, কাজ করতেন খেয়াল খুশি মতো। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অকল্পনীয়। অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দেশ জুড়ে চলা আলোচনা সমালোচনার মাঝে আবারও সামনে এসেছে জেনারেল আজিজ। সেনাপ্রধান থাকা অবস্থায় তার ভাই হারিস আহমেদ ও তুফাইল আহমেদ উর্ফে জোসেফের ভুয়া জাতীয় পরিচয়পত্র ইস্যু এবং পাসপোর্ট পাইয়ে দেওয়ার বিষয়টি। জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। দুটো কমিটি করা হয়েছে। অতীতেও কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, যেটা রাজশাহী বা কোথাও চাচা সম্পত্তি, রংপুর। তো সেগুলো যদি আমাদেরকে তথ্য দিতে পারেন এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তখন অবশ্যই আমাদেরকে জবাবদিহি করা যাবে। এদিকে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান জানান, আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্টের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। আজিজের বিষয়টা যেটা একজন অ্যাডভোকেট দিয়ে গেছে, আমেরিকা যে স্যাংশন দিছে ওইটার ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়া, যে অ্যাডভোকেট দিয়ে গেছে, ওখানে অভিযোগ হলো তার দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর দুই হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে। যেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস দুটি এবং আনিস একটি খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 2019 সালের 28 মার্চ তাদের সাজা মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। খোদ আওয়ামী লীগের লোকজনই বলে, আওয়ামী লীগ এখন বেনজির আজিজের সর্বগ্রাসী আওয়ামী লীগে পরিণত হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ভারতের জনগণের মতো বাংলাদেশের জনগণও পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়, আর বাংলাদেশের জনগণের এমন প্রত্যাশাকে মর্যাদা দিবে ভারতের নতুন সরকার, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল। সে তখন ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীকালে সে আওয়ামী লীগও করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন? তো বলে যে কোন রাজনীতি করবো, আমি করবা? বলি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। তো এই যে দেখুন, একজন আওয়ামী লীগের নেতা, তার উপলব্ধিটা এই হয়েছে যার জন্য সে রাজনীতিকে চলে গেছে। এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে পত্রিকায় আসে না, বেনজির আজিজকে নিয়ে বললে খবর হয়। মূল ফোকাস থেকে সাংবাদিকরা অন্যদিকে চলে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। এই সময় আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। নিবন্ধিত সব দলকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না। বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললেই ও দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই না। খুব দুর্ভাগ্যজনক।
প্রস্তাবিত বাজেট দুর্নীতিবাজদের বন্ধন আরও জোরালো করবে, এমনটাই মনে করেন টিআরবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বলছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থ মন্ত্রণালয়কে রাজনীতির প্রভাব মুক্ত করতে না পারলে বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে না বলছে সম্পাদক পরিষদ। শরীয়ত খানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট বেনজির, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী। বাজেটে প্রান্তিক মানুষের জন্য তেমন কিছু নেই। হুন্ডি, অর্থ পাচার রোধেও দিক নির্দেশনা নেই। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে জাতীয় বাজেট 2024-25 ও বিরাজমান পরিস্থিতি, অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। এই বছরের সমাধান হলো এই সমস্ত অস্বস্তির ভিতরেও আপনি যদি এই বাজেটের যেটুকু আছে সেটুকু আমরা যদি নিতে চাই, তাহলে শেষ বিচারে জবাবদিহিতা আনতে হবে বাস্তবায়নের ভিতরে। সরকার আসলে জনগণকে কি বলছে? আমাদের কোনো কথা বিশ্বাস তোমরা করো না। একদিকে ওই কথা বলছে, অন্যদিকে বলছে তোমরা চুরি চামারি, জোচ্চুরির বাটপারি যত আছে তত করো এবং অনিয়ম করো, দুর্নীতি করো। অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট নিয়ে আলাদা আলোচনার আয়োজন করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। বক্তারা বলেন, সঠিক নীতির অভাবে অর্থ পাচার, খেলাপি ঋণ বৃদ্ধি, রিজার্ভের ধারাবাহিক পতন, রাজস্ব আয় হ্রাস, কালো টাকা তৈরি হচ্ছে। বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে আলাদা না করা যায়, রাজনৈতিক প্রভাব মুক্ত না করা যায়, বাজেট আমি দিব, জনগণের ভোগান্তি বাড়বে, কিন্তু আসলে আমার এই বাজেট জনমুখী হবে বলে আমি মনে করি না। বাজেটের আয় ব্যয় হিসাব মিলিয়ে অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব নয়। সার্বিক ব্যবস্থাপনার পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া এখন আমরা শুধু গতানুগতিক কতগুলো রেট ধরে আমরা ইকোনমিকে আবার একটা ইয়েতে নিয়ে আসবো, এটা কতটুকু সম্ভব হবে আমি সন্দিহান। যে অবস্থা এসে দাঁড়িয়েছে তাতে বাজেট ব্যবস্থাপনার যে কোনো বিকল্পই সুখকর হবে না, এটা মেনে নেওয়াই ভালো। স্পষ্টভাবে এটা বাজেটে ঠিক সেভাবে মেনে নেওয়া হয়নি। সূর্যের আলোর মতো বাইরে নিয়ে আসেন, ট্রান্সপারেন্ট হন, স্বচ্ছ হন, জবাবদিহিতা করেন, তবে দেখবেন বাজেট যাই যে আকারেই হোক বাজেটটা ফলপ্রসূ। বাজেটে কর্মসংস্থান, চিকিৎসা ও শিক্ষা বরাদ্দ নিশ্চিতের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকদের। দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধের দাবিও তাদের। শরীয়ত খান, RTV, ঢাকা। ব্যাংক খাতের অস্থিরতা, অর্থ পাচার, ডলার সংকট, লুটপাট ও দুর্নীতি নিয়ে সংসদে সরব হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চিন্টু ও স্বতন্ত্র সংসদ পঙ্কজ নাথ। বিদায়ী অর্থ বছরে সম্পূরক বাজেট পাশের আলোচনায় নানা অনিয়ম নিয়ে কথা বলেন তারা। যদিও অর্থমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী তাদের বক্তব্যকে ঢালাও এবং অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন। দুই সাংসদ তাদের বক্তব্যে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলে গুরুত্বারোপ করেন। বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, পাচারকারীদের বিরুদ্ধে হতে হবে কঠোর। পরে 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট সংসদে পাশ হয়, যা মূল বাজেট 7,61,785 কোটি টাকা থেকে 47,367 কোটি টাকা কমে সম্পূরক বাজেট দাঁড়িয়েছে 7,17,418 কোটি টাকা। জনগণের টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে, আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সুপারভাইজ করে। সুপারভাইজটা কি সুপারভাইজ করে আপনি কি জবাব দিতে পারবেন? পিকে হালদার 3,500 কোটি টাকা নিয়ে সে চলে গেল বিদেশে। জনতা ব্যাংক থেকে একজন কাস্টমার 1,000 কোটি টাকার লোন নিয়ে চলে গেল। প্রতিদিন পত্রিকা খুললেই কোনো না কোনো ব্যাংকের তহবিল তসরুপ নানা কথা আসছে। এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা অবশ্যই জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের আইনের সুযোগে যারা দেশের টাকা বিদেশে যারা পাচার করছে, বারবার পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছে, দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোর ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীকে কঠোর হওয়া লাগবে। কলকাতার সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের টুকরো মানুষের বলে প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা।
বাগজোলা খালে উদ্ধার হাড়গোড় আনারের কিনা তা শনাক্তের জন্য পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মরদেহ শনাক্ত হলেই চূড়ান্ত সবকিছু জানানো হবে। গ্রেফতার হতে পারেন আরও কয়েকজন। মারুফরাজের রিপোর্ট। আসামিদের জবানবন্দি অনুযায়ী সেই বাগজোলা খাল থেকেই উদ্ধার হয় মানুষের হাড়গোড়। হাড়গুলো মানুষের হাত আর কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত বলে প্রাথমিক পরীক্ষায় জানা যায়। কলকাতার ফরেনসিক বিভাগ জানায়, সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের টুকরোগুলো মানুষের। এখন এই হাড় ও মাংসের টুকরো সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় ডাকা হয়েছে পরিবারের সদস্যদের। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনার হত্যা মামলায় আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারেন। আমরা তো এখনো বলছি আমরা সত্যের কাছাকাছি এসে গিয়েছি। আমরা ডেড বডিটা সুনিশ্চিত হলেই আমরা আপনাদের কাছে অনেক কিছু প্রকাশ করতে পারবো। তদন্তটা শেষ হোক, আমরা অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন, অনেকেই হয়তো অ্যারেস্ট হতে পারেন। তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে, সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। আমাদের সঙ্গে নেই, ভারতের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা বন্ধু প্রতিম দেশ বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবে। মারফরেজা, আরটিভি, ঢাকা। গুলি করে সহকর্মীকে হত্যার ঘটনায় অভিযুক্ত কাউসার আলীর মানসিক সমস্যার বিষয়ে কোনো রেকর্ড নেই ডিএমপিতে। তবে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন কিনা খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, এই ঘটনায় কারো গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কি কারণে তাকে ফায়ার ওপেন করতে হলো আমরা এটা অনুসন্ধান না করে আমরা এটা বলতে পারছি না। আমাদের অনেক কিছুই প্রশ্ন এখন সামনে আসছে, আমরা সবগুলি উত্তর যাচাই করে এটা আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কি করণীয় সবগুলি নিয়ে আমরা বসে এটা দেখব। কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা সেটাও আমরা দেখব, সব কিছুই দেখবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6:15টায় প্রধানমন্ত্রী সফর সঙ্গীদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টানা 3য় মেয়াদে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার শেখ হাসিনা নয়াদিল্লি যান। এ সময় মোদীর সঙ্গে বৈঠক সহ আরও কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জয়দীপ মজুমদার, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ভারতের রাজধানী দিল্লিতে 2 দেশের প্রধানমন্ত্রী বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন 2 নেতা। এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকায় 2 দেশই উপকৃত হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধী। এ সময় ছেলে ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও সঙ্গে ছিলেন। আরও জানাচ্ছেন শাহাদাত শাওন। টানা 3য়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার রাতেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা জানান তারা। এ সময় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে নয়াদিল্লির মৌর্য হোটেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন নতুন উচ্চতায়। 2 দেশেই সরকারের ধারাবাহিকতা থাকায় উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের 2 দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নতুনভাবে নির্বাচিত
এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে সোমবার সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সাথে বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টের পার্টি চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এ সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীও সঙ্গে ছিলেন। এর আগে রোববার রাতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবের সঙ্গে সাক্ষাতে দেশটি থেকে জলবিদ্যুৎ আমদানির আগ্রহ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত শাওন, RTV। আগামীকাল আরও 18,566 ভূমি ও গৃহহীন পরিবার স্থায়ী ঠিকানা পাচ্ছে। পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় এসব পরিবারের হাতে ঘর ও জমির দলিল তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে কক্সবাজার, ভোলা ও লালমনিরহাটে ভিডিও কনফারেন্সে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে 58টি জেলা ভূমি ও গৃহহীন মুক্ত হবে। কক্সবাজার থেকে আবুল হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। একটি ঘর কেবল আশ্রয় নয়, সমাজে একজন মানুষের স্বনির্ভরতা, আত্মমর্যাদা ও আত্মপরিচয় প্রতিষ্ঠা করে। এভাবেই বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বদলে যাচ্ছে ছিন্নমূল হতদরিদ্র মানুষের জীবনধারা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন মানুষের ভাগ্য পরিবর্তন করছেন সরকার প্রধান। মঙ্গলবার পঞ্চম ধাপে দ্বিতীয় পর্যায়ে সারা দেশে আরও 18,566টি পরিবারকে জমি ও ঘর উপহার দিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এর মধ্যে কক্সবাজারের 3টি উপজেলার 261 পরিবার ঘর উপহার পাচ্ছে। কক্সবাজার জেলা হবে ভূমি ও গৃহহীন মুক্ত। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি ও জমির মালিকানা দেয়া হচ্ছে স্বামী স্ত্রী যৌথ নামে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা ঘর দিছে। আমরা তো ভূমিহীন, আমাদেরকে কোনো ঘর বাড়ি কিছু নেই। আগে তো ঘর নোয়াছিল, বাড়ি নোয়াছিল, বাড়া বাসায় থাকছে। এখন তো সরকারে একটা ঘর দিছি। আশ্রয়ণ প্রকল্পের বাড়িগুলো আদর্শ গ্রামে পরিণত হয়েছে। আঙিনায় করা হয়েছে সবজি বাগান, আছে খেলার মাঠ। ছিন্নমূল মানুষগুলো শুধু নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন না, সন্তানদের করছেন সুশিক্ষিত। আমরা যে মাথার গুজর ঠাই পেয়েছি, এটার সেই আনন্দ, এটার থেকে স্বাবলম্বী আর কিছু নেই। শাক সবজি করতেছি, নিজে রান্না করি, নিজের সুখে শান্তি আনন্দ করে খাইতেছি। হতদরিদ্র মানুষদের নানামুখী প্রশিক্ষণের মধ্য দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করছে জেলা প্রশাসন। তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা হাঁস, মুরগি, ছাগল পালনের ব্যবস্থা করেছি। সবজি চাষে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। তাদেরকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ব্লক বুটিক্সের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে 26 জেলা ও 60টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণার মধ্য দিয়ে দেশের 58টি জেলা ভূমি ও গৃহহীন মুক্ত হবে। রুহুল আমিন তুহিন, RTV। সিন্ডিকেটের কারণে বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। জনশক্তি রপ্তানি সেক্টরে সব ধরনের সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করে সব লাইসেন্স মালিকদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন বায়রার সিনিয়র সহ সভাপতি রিয়াজুল ইসলাম সহ একাংশের নেতারা। সন্ধ্যায় রাজধানীর পল্টনের একটি হোটেলে বায়রার সাধারণ সদস্যদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তারা। জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার 33তম বার্ষিক সাধারণ সভায় হাতাহাতি ও হট্টগোলের ঘটনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বায়রার সাধারণ সদস্যরা। এই ধরনের কোনো মিটিং এর তোয়াক্কা না করে বর্তমান সভাপতি সিন্ডিকেটধারীদের সাথে হাত মিলিয়ে আপনার তারা সিদ্ধান্ত নেয় ওই ধরনের একটা সংবাদ সম্মেলন করে বাইরে দায়িত্ব নেবে। 3000 সদস্যের সংগঠন, সেখানে মাত্র 100 জন সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত ছিল। এই 100 জনের দায়িত্ব কি করে এই সংগঠন নেবে যেখানে 3000 পরিবার সম্পৃক্ত? সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করে সকল লাইসেন্স মালিকদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। সিন্ডিকেট সহ বাইরা কেন্দ্রিক সকল অনিয়মের সাথে জড়িত সদস্যদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে বাইরা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
এশিয়া লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন হয়েছে। সোমবারই দায়িত্ব বন্টন হয় মোদীর নেতৃত্বে গঠিত তৃতীয় সরকারের 30 জন পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বে 5 প্রতিমন্ত্রী ও 36 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকছেন রাজনাথ সিংহের হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ এই 3 মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও পরিবর্তন আসেনি। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারামন। এছাড়া সড়ক পরিবহন মন্ত্রণালয় ধরে রাখছেন নীতিন গডকরি। তার অধীনে থাকবেন অজয় তামতা এবং হর্ষ মালহোত্রা। ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ আগামীকাল লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 10টায়। বিশ্বকাপ বাছাই তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন অনেক আগেই শেষ বাংলাদেশের। তবে 2027 সালে এশিয়ান কাপে খেলার সম্ভাবনা এখনও টিকে রয়েছে হ্যাভিয়ার ক্যাবেরোর শিষ্যদের। ঘরের মাঠে লেবাননকে 1-1 গোলে রুখে দিয়েছিল জামাল তোপুরা। এবার কাতারের মাটিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে জয় নিয়ে এশিয়ান কাপের বাছাইয়ের পরের ধাপে খেলতে চান লাল সবুজের ছেলেরা। এদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 64 ধাপ এগিয়ে থাকা লেবানন এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না। রাতের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।